फिलसिनी त्रिपुरा विधानसभानि कताल आदंरकनो स्माइ तांग्राखा विधानसभानि खुफां रतन चक्रवर्ती क्राकसालो असालो स्माइ तांखा 6 नং আগরতলা कांग्रेसनि MLA सुधिरे बर्मन 8 नং टाउन बरदुवाली BJPनि बातेनाय हासनि मन्त्री अकरा मानिक साहा टेक्निकल जिंगजालनि बागै स्माइ तांलिया मन्त्री अकरा यागुलो सुरमा केन्द्रनि स्वप्ना दास पाल जुबराज नगरनि मलिना देबनाथ स्माइ तांखा असालनि स्माइ तांमा पांडव मानजाखा सालगा त्रिपुरा आजोगथानि MP रेवती त्रिपुरा रोंमन्त्री रतनलाल नाथ BJP हास्ते प्रभारी विनोद सुनकर MLA सुरजित दत्त IPF नि कसा मन्त्री मेम्बार कुमार जमातिया MLA मिमी मजुमदार खबै गुबुननि MLA रकबो दंबायखा स्माइ तांग्रामानि यागुलो मन्त्री अकरा टेक्निकल जिंगजालनि बागै स्माइ तांगिया अंगमनतयै साखा खोकपां रतन चक्रवर्ती ते MLA सुधिराय बर्मन खबै गुबुननि MLA रक बदलनो खाका हामियाफोरै आमचिन लुकरकनि जिंगजाल नांगै तमन सुपुंनानि लुकरकनि हामख्रेनि बागै खावारि सामुख्लायनाय होननाय कगना रोखा कक्थम बसकांगो त्रिपुरा विधानसभार सदस्य निर्वाचित हইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার সবাই। ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। খুবই ভালো লাগছে আমাদের চারজন বিধায়ক এবং বিধায়িকারা আজকে শপথ নিয়েছে, চারজনের মধ্যে 3 জন নিয়েছে। আর আমি পরবর্তী সময়ে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো দেখে আমি জানিয়ে দেবো কবে আমি শপথ নেব। ধন্যবাদ স্যার। আমার যতদূর জানা, মুখ্যমন্ত্রী যেহেতু একজন পার্লামেন্টের সদস্য, সেহেতু কিছু টেকনিক্যালিটিস আছে। আগে উনি কোনটা করবেন, দুটো তো রাখতে পারবেন না, একটা ওনাকে ছাড়তে হবে। ন্যাচারালি উনি হয়তো, কারণ যেহেতু রাষ্ট্রপতির ভোট আছে, রাষ্ট্রপতির ভোটে 2 রকমের গ্রেড আছে। একটা হচ্ছে MP হিসাবে ওনার ভোটের ভ্যালু, আর আছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসেবে আরেকটা ভ্যালু। সেটা দলীয় হাইকমান্ড ঠিক করবেন যে কোনটা রাখবেন আগে, কোনটা ছাড়বেন। এটা তো ছাড়ার প্রশ্নই নেই, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে ওনার হতেই হবে। সেহেতু উনি ডেটটা সেভাবেই নেবেন, হয়তো আগে ওখানে শেষ করে তারপরে সেই তো উনি রাষ্ট্রপতি ইলেকশনটা করবেন 18 তারিখ। তো একজন মানে বিধায়ক নির্বাচিত হওয়ার কয়দিনের মধ্যে ওনাকে শপথ নিতে হবে? এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই। ইচ্ছে করলে আমি সেশনের আগেও নিতে পারতাম, কিন্তু যেহেতু 14 দিনের মধ্যে আপনার ইলেক্টেড ইন 2 হাউসেস, 14 দিনের মধ্যে ওনাকে একটা ছাড়তে হবে, সেহেতু হিজ টু টেক দ্য ডিসিশন। তো মানে 26 তারিখ থেকে 14 দিন, তো মানে 26 তারিখ থেকে কাউন্ট করুন, 14 দিনের মধ্যে হিজ টু টেক। আজকে কয়জন শপথ নিলেন? 14 তারিখের মধ্যে আজকে কয়জন শপথ নিলেন? 3 জন নিলেন, যুবরাজ নগর, সুরমা আর 6 দিনের কথা শুনছে না এই কারণে, কারণ তাদের অতীত ইতিহাস সবার জানা, সেজন্য তারা দেউলিয়া হয়ে গেছে এবং দেউলিয়াপনা এই নির্বাচনে প্রমাণ করে দিয়েছে। সুতরাং ওদের অস্তিত্ব বলতে কিছু আছে কিনা আমার জানা নেই। আপনারা দেখলেন 6 নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রে এবং টাউন বরদুয়ালি কেন্দ্রে বামফ্রন্টের কত ভোট ছিল, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কী বলবে। আস্তে আস্তে এই যে আজকে যারা বর্তমানে বিধায়ক রয়েছেন বামফ্রন্ট CPM-এ, তারাও কতজন CPM-এ থাকবে আই মিন ডাউট। বিরোধী বলে কাদের ভাবছেন? এখন বিরোধী দল নেই, বিরোধী দলের টেকনিক্যাল শব্দে বিরোধী দল CPM রয়েছে, কিন্তু বিধানসভায় তো রয়েছে। এই কথাই তো বলছি, বিধানসভায় টেকনিক্যাল অর্থে বিরোধী দল রয়েছে, বিরোধী দলের নেতা রয়েছে মানিক সরকার মহোদয়, কিন্তু সত্যিকারের অর্থে জনগণ তাদের সাথে নেই।
এবং এটা আমি পরিষ্কার বলতে পারি, জনগণ তাদের সাথে তাদের এই দেউলিয়াপনা এবং বিশেষ করে হটকারী রাজনীতি, মিথ্যাচার রাজ্যের মানুষ গ্রহণ করবে না। এটা পরিষ্কার, এটা প্রমাণিত হয়ে গেছে এই উপনির্বাচন। সামনের দিনে দেখবেন সিপিএম আদৌ কোনো আসন পাবে কিনা, আদৌ শব্দটা বলছি, দু একটা পেয়ে গেলে আলাদা কথা, আদৌ কোনো আসন পাবে কিনা আমি সন্দিহান। এটা বোঝা যাবে 2023 মার্চ মাসে দেখবেন কি অবস্থা দাঁড়ায়, এবং আমার ধারণা তাদের কোনো অস্তিত্ব থাকবে না, এবং ছিটে ফোটা দু একটা দলের প্রতিনিধি থাকতে পারে, যেমন সুদীপবাবু এসছে, উনি একাই থাকবেন এবং আগামী দিনে থাকতে পারবে কি না আমার সন্দেহ রয়েছে। কারণ ওনাদের যে হটকারী রাজনীতি, সুদীপবাবুরও যে হটকারী রাজনীতি রাজ্যের মানুষ গ্রহণ করবে না। 6 নম্বর আগরতলায় ভোট পেয়েছে, ভোট কীভাবে হয়েছে, কী হয়েছে সব আপনারা জানেন। সুতরাং এই দেউলিয়াপনা রাজ্যের মানুষ গ্রহণ করবে। প্রথমবাবু 23-এ কার সঙ্গে বিজেপির প্রতিযোগিতা হবে? আশা করি একটা সেশন মিস হয়েছে, বরাবরের মধ্যেই যে আমার দায়িত্ব থাকবে বিধানসভা নির্বাচনের বাইরে মানুষের আবার পৌঁছে দেওয়া, সেগুলো আমি বরাবরই করবো, আগে যে করে এবারও করবো। জনগণের প্রতি বা কর্মীদের প্রতি কি বার্তা থাকবে একমাত্র বিধায়ক কংগ্রেসের আপনি? কংগ্রেসের কথা বলার জায়গা, মানুষের স্বার্থে কথা বলা। ষষ্ঠবারের মতো বিধায়ক আলিঙ্গন করলেন, এসে কেমন লাগছে? একটা নতুন কিছু আমার মনে হয়নি, এই কারণে যে সংগঠনের সাথে দীর্ঘ সময় ধরে আমি জড়িত, সেই জন্য এই বিধানসভার যারা এমএলএ বা মিনিস্টাররা আছেন তাদের সঙ্গে আমার একদম আন্তরিক সম্পর্ক। আর তাই মনে হচ্ছে যে তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই যুবরাজনগরের জন্য আমি কাজ করতে চাই। যুবরাজনগরের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, সেই জন্য আমি চাই যে এই বিধানসভা থেকে, আমি সেই পবিত্র বিধানসভা থেকে যতটা সম্ভব আমার যুবরাজনগরের ডেভেলপমেন্টের জন্যই আমি কাজ করব। দিয়ে প্রথমবারের মতো আজকে পবিত্র বিধানসভাতে প্রবেশ করতে পেরেছি। একমাত্র ভারতীয় জনতা পার্টি আজকে একজন বরিষ্ঠ কার্যকর্তা হয়ে যাচ্ছে প্রবেশ করতে পেরেছি। এই জন্য আমি ভারতীয় জনতা পার্টি সকল সম্মানীয় নেতৃত্বগণকে এবং সবচেয়ে আমাদের আসলে প্রধানমন্ত্রী, যে আদরণীয় প্রধানমন্ত্রী, উনিকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রাজ্যের যে আমাদের আদরণীয় সভাপতি রয়েছে মানে সহায়তা ওনাকে, এবং বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তাগণ একক চেষ্টায় অক্লান্ত পরিশ্রম করেছে। সুরমার কোন রাজ্যের সবাইকে আমি বিধানসভার পক্ষ থেকে সবাইকে অসংখ্য আমাদের অক্লান্ত পরিশ্রমের পরে গণদেবতার আশীর্বাদ আমার সাথে রয়েছে। সাধারণ মানুষের প্রতি, কর্মীদের প্রতি কি বার্তা থাকবে? সাধারণ কর্মীদের প্রতি আমার একটি বার্তা থাকবে যে আমাদের নরেন্দ্র মোদীজির যেমন স্বপ্ন যে ভারত শ্রেষ্ঠ ভারত, তেমনি আমাদের বার্তা থাকবে এক সুরমা শ্রেষ্ঠ সুরমা গড়াতে সবাই যেন এগিয়ে আসে। রাজ্যের জনগণের স্বার্থে কি মেসেজ থাকবে আজকের দিনে? কি মেসেজ? রাজ্যের জনগণের প্রত্যেক দিন একটা নতুন করে কথা বলছেন, কি মেসেজ আছে? কি মেসেজ? জনগণের মেসেজ একটাই, রাজ্যের উন্নয়নে সবাই যেন অংশীদারিত্ব পায়, অংশীদার হয়, সেজন্য আমাদের মেসেজ সকলের কাছে। আমরা একা রাজ্যের উন্নয়ন সম্ভব হবে না। আমাদের দলের এবং আমাদের সরকারের নীতি হলো সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস। আমরা আমাদের মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে রয়েছেন, উনি একা পারবেন না বা আমরা একা পারবো না। সেই জন্য আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে রাজ্যের যারা আছে সবাই যেন আমাদের এই রাজ্যের উন্নয়নে অংশীদার হয়, সেই জন্য আমাদের আহ্বান থাকবে সকলের প্রতি। আমাদের সরকারের নীতি হলো এটা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা যে অভিযোগ করছে পোল ভায়োলেন্স নিয়ে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কি বলবেন? পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে যে অভিযোগটা আসছে সেটা নিয়ে কি বার্তা থাকবে? কোন দল বলছে? সব বিরোধীরা কে বলছে? বামফ্রন্ট বলছে। সুদীপ বর্মন তো এখানে আসলে কংগ্রেসের সুদীপ বর্মন গতকাল বলেছেন, ওরা বলেছে সন্ত্রাসের কারণে ওরা আজকে আসবে না, কিন্তু আমি দেখলাম সুদীপবাবু আসবে। সেটা বামফ্রন্ট বলেছিল, ঘোষণা করেছিল। বামফ্রন্ট এখানে আছে কিনা আমি জানি না। বামফ্রন্ট বলে কিছু, আমি আরেকদিনও আপনাদের বলেছিলাম এ রাজ্যে বিজেপির সাথে সিপিএমে কন্টেস্ট হওয়ার মতো জায়গা নেই, কারণ সিপিএম আজকে অনেক নিচে চলে গেছে এবং সিপিএমের বহু মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ
তারা বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন এবং রাজ্যের উন্নয়নে তারা সহযোগিতা করছে। সুতরাং সিপিএম কি বলবে সেটার উপরে কমেন্ট করতে হবে আমার মনে হয় না, কারণ তারা দেউলিয়া হয়ে গেছে। কারণ তাদের কথা আজকে তারা যে নেতৃত্ব রয়েছে, সে মানিকবাবু বলুন বা জিতেনবাবু বলুন, হচ্ছে না তো আমি কি করব? আমি কি জোর করে আমাদের লোককে বলবো যে সিপিএমে যাও বা অন্য দলে যাও? বিরোধী দল থাকছে নামে, বিরোধী দলের অস্তিত্ব থাকছে না। বিরোধী দল থাকবে, মানিক সরকার বিরোধী দল থাকবে, মানিক সরকার 23-এর নির্বাচনে বিরোধী দলের মর্যাদা কোনো দলের থাকবে না। বিরোধী দলের মর্যাদা বলতে যে কথা, অর্থাৎ 10টা আসন পেতে হবে, বিরোধী দলের মর্যাদা কোনো দলের থাকবে না, এটা আমি বলতে চাই। একটা হলো ধরুন 100-র মধ্যে 90 পাওয়া আর 100-র মধ্যে 20 পাওয়া, এটা কোনো কম্পিটিশন নয়। বিরোধী দলের সাথে কোনো আমাদের কম্পিটিশন বলে কিছু থাকবে না। ওরা ভোটে দাঁড়াতে হবে, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, সুতরাং ভোটে দাঁড়াবে। কিন্তু আপনি ধরে নেবেন, আগেও একদিন বলেছিলাম যে এই রাজ্যে সিপিএমের, আমার মনে আছে খুব সম্ভব বিধানসভা অধিবেশনের সময় বলেছিলাম যে এই রাজ্যে সিপিএম আমাদের সাথে আর কন্টেস্টের মতো জায়গা নেই। আজকে এই উপনির্বাচনটা প্রমাণিত সত্য। আগামী দিনে আরও দেখবেন যে সিপিএম তাদের কোনো অস্তিত্ব থাকবে না, জনগণ তাদের সাথে নেই এবং বেশিরভাগ মানুষ তাদের সমর্থক আমাদের দলে চলে এসছে। এটার কারণ একটাই, সিপিএমের দেউলিয়াপনা।